আজকের আলোচ্য বিষয় হলো ওড টু অটম। এখন ওড টু অটম মানে কি? ওড মানে জানতে হবে। ওড মানে ইতিমধ্যে অনেকবার আমি আলোচনা করেছি। ওড হলো এমন একটা কবিতা যা কোনো ন্যাচারাল সাবজেক্টকে, ন্যাচারাল ফোর্সকে, কোনো সিজনকে বা কোনো পাখিকে বা কোনো ঝড়কে ডেডিকেটেড হয়ে থাকে। একটা লম্বা চৌড়া কবিতা, ডেডিকেটেড অর অ্যাড্রেস টু এ ন্যাচারাল সাবজেক্ট। তাহলে ওড হলো একটা লম্বা চৌড়া কবিতা যেটা সাধারণত কোনো ন্যাচারাল সাবজেক্টকে ডেডিকেট হয়ে থাকে, কোনো সিজনকে ডেডিকেট হয়ে থাকে, কোনো পাখিকে ডেডিকেট হয়ে থাকে বা কোনো ঝড়কে ডেডিকেট হয়ে থাকে। আজকের কবিতা অটম ঋতুকে, মানে শরৎ এবং হেমন্ত যেটা আমরা বলি বাংলাতে, সে অটম ঋতুকে ডেডিকেট হয়েছে। ওড টু অটম। যখন আমরা আজকে ওড টু অটম পড়বো, ওড কাকে বলে আমরা জানলাম। তার মানে ওড হলো এক ধরনের লম্বা চৌড়া কবিতা, একটা সিরিয়াস টোন থাকে, ডেডিকেট টু এ ন্যাচারাল সাবজেক্ট। কোন একটা প্রাকৃতিক ফোর্সকে, প্রাকৃতিক শক্তিকে, কোন একটা ঋতুকে ডেডিকেট করা হয়ে থাকে, এটা হলো ওড। ওড কাউকে না কাউকে অ্যাড্রেসড হয়ে থাকে বা ডেডিকেটেড হয়ে থাকে। ওড নিশ্চিতভাবে কাউকে না কাউকে অ্যাড্রেসড হয়ে থাকে। এবার অ্যাড্রেস কাকে করা হয়? এটা কোনো ঋতুকে অ্যাড্রেস করা হয়েছে এই ক্ষেত্রে, যেটা আজকে পড়বো। এখন যদি আমরা বাংলাতে বলি, বাংলাতে না আমরা 6টা ঋতু বলি, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। কিন্তু ইংরেজিতে যদি ক্যালকুলেট করতে যাও, সেক্ষেত্রে দেখবে অটম যে ঋতুটা আছে সেক্ষেত্রে 5টা পাবো। ঠিক আছে, 5টা পাবো, কারণ অটম ঋতুটার মধ্যে শরৎ এবং হেমন্ত ঢুকে যায়। এবার অটমটাকে ভেঙে অনেকে আর্লি অটম, লেট অটম বলে, কিন্তু এই অটম, অটম মানেই হলো শরৎ এবং হেমন্ত, বুঝতে পারলে? তাই আজকে আমাদের ওড টু অটম, অটম কবিতা নিয়ে একটা ছোট্ট ওড আছে, সেই ওডটাকে ভালো করে আমরা বুঝবো। অটম ঋতু নিয়ে কে লিখেছেন? জন কিটস লিখেছেন। কিটস কেমন কবি ছিলেন সেটা তো আমরা সবাই জানি। একজন রোমান্টিক কবি ছিলেন জন কিটস। এবং এই জন কিটস অত্যন্ত সেন্সুয়াল ছিলেন। তিনি এসকেপিস্ট ছিলেন, সেন্সুয়াল ছিলেন জন কিটস, রাইট? এবং সর্বোপরি তিনি গ্রিক কালচারকে খুব বেশি ভালোবাসতেন। এই জন কিটসের লেখার মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা ফুটে ওঠে। তিনি প্রকৃতিকে বিভিন্ন প্রাণবন্ত বিষয়ের সাথে তুলনা করেছেন। কখনো প্রকৃতিকে তিনি সুন্দরী মেয়ের সাথে তুলনা করেছেন, প্রকৃতিকে কখনো আবার কুমারী মেয়ের সাথে তুলনা করেছেন। এইভাবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে তিনি ব্যাখ্যা করেছেন। ওড টু অটম যখন আমরা পড়বো, এই কবিতাতে 3টে প্যারা রয়েছে। প্রথম প্যারাতে অটম ঋতুর বর্ণনা রয়েছে, মানে শরৎ ঋতুর বর্ণনা রয়েছে, এবং এই বর্ণনাটি আমরা সুন্দরভাবে দেখতে পাবো যে অটম ঋতুতে কি কি ফুল হয়, কি কি ফল হয়, এবং অটম ঋতু কতই সুন্দর সেটা আমরা দেখতে পাবো। দ্বিতীয় প্যারাতে যখন আসবো, দ্বিতীয় প্যারাতে অটম ঋতু একটা কুমারী মেয়ের সাথে, একটা মেয়ে যে কৃষি কাজে লিপ্ত রয়েছে বা কৃষি কাজ করছে, সেই রকম একটি মেয়ের সাথে তুলনা করা হয়েছে সেকেন্ড প্যারাতে, যখন আমরা দ্বিতীয় প্যারাতে আসবো। আর তৃতীয় প্যারাতে যখন আসবো, এই অটম ঋতুকে বলা হচ্ছে যে তোমার পরোয়া করার দরকার নেই যে অন্য ঋতু কখন আসবে, স্প্রিং কখন আসবে, সেটা কেন ভাববো। তার কারণ অটম ঋতুর মধ্যেই সমস্ত কোয়ালিটি গুলো রয়েছে। এবং এখানে বিভিন্ন পাখিরা গান গাইছে, বিভিন্ন কীট পতঙ্গ গান গাইছে। অটম, ইউ আর দ্য বেস্ট। এখানে তোমার স্প্রিং নিয়ে ভাবতে হবে না। এইভাবে তৃতীয় প্যারা, মানে 3টে প্যারা 3 রকমের। প্রথম প্যারা যদি পড়ি অটম, ওড টু অটমের, এখানে অটম ঋতুর বিভিন্ন ফুল ফলের সাজানো সুসজ্জিত অটম ঋতুকে দেখতে পাবো। দ্বিতীয় প্যারা যদি পড়ি অটম ঋতুর, সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো যে অটম ঋতু বলে ফেলছে, তাহলে অটম সিজন ইজ কম্পেয়ার্ড কিসের সাথে তুলনা করা হয়েছে? উইথ এ ফার্মিং লেডির সাথে তুলনা করা হয়েছে। আর 3 নম্বর জায়গাতে যাই, 3 নম্বর যদি প্যারাতে আসি, তাহলে দেখতে পাবো যে অটম ঋতুর মধ্যে বিভিন্ন পাখি, বিভিন্ন পতঙ্গরা গান গাইছে, এবং এটা এই অটম ঋতু স্প্রিং এর থেকে কোনো অংশে কম নয়। এইরকম কথোপকথন রয়েছে। তাই চলো এবার কিছু টেকনিক্যাল বিষয় জেনে নেওয়া যাক। এই কবিতাটা লেখা হয়েছে 1819 সালে। 33টা লাইন রয়েছে, তার মধ্যে 11টা লাইন, মানে প্রত্যেকটা স্ট্যান্ডাতে 11টা করে লাইন রয়েছে এবং 3টা স্ট্যান্ডা রয়েছে। বিউটি অ্যান্ড অটমের যে বিউটি, সৌন্দর্যকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। রাইম স্কিমের যদি কথা বলি, এবি সিডি ইডি সিসিই, অলরাইট, এগুলো হলো রাইম স্কিম। এবার প্রথম প্যারাটা আসা যাক, শুরু হয়ে গেল। ওড টু অটম, ফার্স্ট প্যারা। সিজন অফ মিস্ট অ্যান্ড মিলো ফ্রুটফুলনেস। সিজন মানে কি? ঋতু। নিজের সুবিধার জন্য বলবো, নিজের সুবিধার জন্য। এই যে বাক্যটা শুরু হচ্ছে, সিজন অফ মিস্ট
অ্যান্ড মিলো ফ্রুটফুলনেস। এটা সামনেটাতে দুটো শব্দ লিখে নাও, কি সেটা নিজের সুবিধার জন্য কিন্তু বলছি আমি। কি কি শব্দ লিখবে? অটাম ইজ, এই কথাটা লিখে নাও। তাহলে কি বাক্যটা দাঁড়ালো? অটাম ইজ সিজন অফ মিস্ট অ্যান্ড মিলো ফ্রুটফুলনেস। মানে অটাম হলো, শরৎকাল হলো, সিজন অফ মিস্ট, কুয়াশার ঋতু। সিজন মানে কি? কুয়াশা। সিজন মানে কি? সিজন মানে কি? ঋতু। আর মিস্ট মানে কি? কুয়াশা। তাহলে অটাম ইজটা জুড়ে নাও সামনেটাতে। অটাম ইজ, অটাম হলো, শরৎকাল হলো, সিজন অফ মিস্ট, কুয়াশার ঋতু, অ্যান্ড মিলো ফ্রুটফুলনেস, পরিপক্ক ফলের ঋতু। মিলো, মিলো মানে কি? পরিপক্ক। আর ফ্রুটফুলনেস, ফ্রুটফুলনেস, মিলো ফ্রুটফুলনেস মানে পরিপক্ক ফলের ঋতু। তাহলে অটাম হলো কুয়াশার ঋতু এবং পরিপক্ক মানে পাকা ফলের ঋতু, এইটা বলা হচ্ছে। তাহলে অটাম ইজ সিজন অফ মিস্ট অ্যান্ড মিলো ফ্রুটফুলনেস, শরৎকাল হলো কুয়াশার ঋতু এবং পাকা ফলের ঋতু। এটা প্রথম বাক্য। এবার দ্বিতীয় বাক্যতে আসি। ক্লোজ, ক্লোজ বুজম ফ্রেন্ড। বুজম ফ্রেন্ড মানে কি? ক্লোজ বুজম ফ্রেন্ড মানে খুব কাছের বন্ধু, একেবারে নিজের কাছের বন্ধুকে ক্লোজ বুজম ফ্রেন্ড বলা হয়। ক্লোজ বুজম ফ্রেন্ড অফ ম্যাচিউরিং সান। আবার বলবো দ্বিতীয় লাইনে, দ্বিতীয় লাইনেও সামনেটাতে একটা কথা জুড়ে নাও, অটাম ইজ, এই কথাটি জুড়ে নাও নিজের সুবিধার্থে। তাহলে অটাম ইজ ক্লোজ বুজম ফ্রেন্ড অফ দ্য ম্যাচিউরিং সান। অটাম ইজ মানে শরৎকাল হলো, ক্লোজ বুজম ফ্রেন্ড খুব কাছের বন্ধু, আন্তরিক বন্ধু। কার আন্তরিক বন্ধু? অফ দ্য ম্যাচিউরিং সান। কার? সূর্যের। এবার সূর্যকে ম্যাচিউরিং কেন বলেছে? ম্যাচিউরিং শুধু সান বললেই তো হতো। মানে অটাম ইজ ক্লোজ বুজম ফ্রেন্ড অফ দ্য সান। অটাম ঋতু হলো সূর্যের খুব কাছের বন্ধু, যাকে আমরা খুব কাছের বন্ধু বলি, তাকে ক্লোজ ফ্রেন্ড বলি, বুজম ফ্রেন্ড বলি। তো সেই কথাটা ক্লোজ বুজম ফ্রেন্ড মানে খুব কাছের বন্ধু, অন্তরঙ্গ বন্ধু। তাহলে অটাম হলো, এই শরৎ ঋতু হলো সূর্যের অন্তরঙ্গ বন্ধু। এবার দ্য সানকে ম্যাচিউরিং সান বলা হয়েছে। প্রশ্ন হলো, হোয়াট ডু ইউ মিন বাই ম্যাচিউরিং সান? ম্যাচিউরিং সান কেন বলা হয়েছে? সূর্য অটম ঋতুতে প্রত্যেকটা জিনিসকে পাকিয়ে দেয়, ম্যাচিউর করে দেয়, তো সেই জন্য ম্যাচিউরিং সান বলা হয়েছে। সূর্য, দ্য সান, অটম ঋতুতে সবকিছু ম্যাচিউর করে দেয়, পরিপক্ক করে দেয়, পাকিয়ে দেয়, সেই জন্য নাম দেওয়া হয়েছে ম্যাচিউরিং সান। তাহলে দুটো লাইন ক্লিয়ার হোপফুলি। অটম ইজ সিজন অফ মিস্ট অ্যান্ড মিলো ফ্রুটফুলনেস। অটম ঋতু হলো কুয়াশার ঋতু এবং পরিপক্ক ফলের ঋতু। অটম ইজ ক্লোজ বুজম ফ্রেন্ড এবং অটম হলো খুব কাছের বন্ধু অফ দ্য ম্যাচিউরিং সান, সূর্যের। কেমন সূর্যের? যে প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা ফলকে পাকিয়ে তোলে। Conspiring with him how to load and blaze with the fruit and vines that round the thatched run. এত বড় দুটো লাইন একসাথে পড়তে হবে, কারণ কমা ফুল স্টপ কিছুই নেই। ঠিক আছে, এই জায়গাটা এবার দেখো, কনস্পাইরিং উইথ হিম। আবার নিজের সুবিধার জন্য কনস্পাইরিং এর আগেটাতে লিখে নাও, অটম ইজ, শরৎ ঋতু। অটম ইজ শরৎ ঋতু, কনস্পাইরিং মানে ষড়যন্ত্র করছে। অটম ঋতুটা ষড়যন্ত্র করছে উইথ হিম। উইথ হিম মানে সূর্যের সাথে। অটম ঋতুটা ষড়যন্ত্র করছে কার সাথে? সূর্যের সাথে ষড়যন্ত্র করছে। মানে অটম ঋতু এবং সূর্য মিলেমিশে গেছে এবং দুই ক্লোজ ফ্রেন্ড, অটম এবং সূর্য। অটম এবং সূর্য, অটম ঋতু এবং সূর্য একসাথে মিলেমিশে গেছে এবং যেন ষড়যন্ত্র করছে, কনস্পায়ার করছে, কনস্পাইরিং, যেন ষড়যন্ত্র করছে। তাহলে অটম ঋতু ইজ কনস্পাইরিং, অটম সিজন ইজ কনস্পাইরিং উইথ হিম। অটম ঋতুটা, শরৎকালটা যেন ষড়যন্ত্র করছে সূর্যের সাথে। হিম বলতে তার সানকে বোঝাচ্ছে, সূর্যের সাথে মিশে। হাউ টু লোড অ্যান্ড ব্লিস, যে কিভাবে ভারাক্রান্ত করবো এবং আশীর্বাদ দেব। মানে হাউ টু লোড, লোড মানে পরিপক্ক, মানে পূর্ণ করে তুলবো। যে গাছগুলো রয়েছে, লতা পাতাগুলো রয়েছে, সেই লতা পাতা এবং গাছগুলোকে কিভাবে ভারাক্রান্ত করে দেবো। ভারাক্রান্ত মানে কি দিয়ে ভারাক্রান্ত? গাছকে তুমি কিভাবে ভারাক্রান্ত করবে? গাছকে তুমি ভারাক্রান্ত করবে কি দিয়ে? বিভিন্ন ফুল এবং ফলে পরিপূর্ণতা দিয়ে, তাই না? তাহলে গাছকে তুমি ভারাক্রান্ত করবে কি করে? বিভিন্ন ফুল এবং ফলের পরিপূর্ণতা দিয়ে। দেখো তাহলে কি হচ্ছে, অটম ইজ কনস্পাইরিং উইথ হিম। অটম ঋতু যেন তার সাথে কনস্পিরেসি করছে। কনস্পিরেসি মানে ষড়যন্ত্র। শরৎকাল যেন ষড়যন্ত্র করছে উইথ হিম। উইথ হিম বলতে কার সাথে বোঝাচ্ছে? সূর্যের সাথে। সূর্যের সাথে যেন ষড়যন্ত্র করছে। হাউ টু লোড অ্যান্ড ব্লিস, যেন গাছগুলোকে কিভাবে লোড করা যায়, কিভাবে ব্লিস করে, কিভাবে পরিপূর্ণতা দেওয়া যায়,
গাছকে, ফুলকে, ফলকে, গাছকে পরিপূর্ণতা দেবে কি করে? গাছের মধ্যে প্রচুর ফুল, ফল, ফলন এনে দেবে, তখন গাছটাকে বলবো তার মধ্যে লোডেড হয়ে গেছে, গাছটা পুরো লোড অ্যান্ড ব্লিস হয়ে গেছে। তো এই ষড়যন্ত্র করছে অটম ঋতু এবং সূর্য, যে কিভাবে গাছগুলোকে পরিপূর্ণতা দেওয়া যায়, মানে গাছগুলোর মধ্যে ফুল ফলের ফলন আনা যায়। তো সেটা পরের লাইন আবার পরিষ্কার হয়ে বলেও দিচ্ছে, অটম ইজ কনস্পায়ারিং উইথ হিম, অটম ঋতু যেন ষড়যন্ত্র করছে তার সাথে, দ্য সান, সূর্যের সাথে। হাউ টু লোড অ্যান্ড ব্লিস, যে কিভাবে যেন যেন গাছপালাগুলোকে ভারাক্রান্ত করে তুললো ফল দিয়ে, ফুল দিয়ে, উইথ ফ্রুটস অ্যান্ড ভাইন, উইথ ফ্রুটস অ্যান্ড ভাইন, কি দিয়ে ভারাক্রান্ত করবো? ফল দিয়ে, উইথ ফ্রুটস, উইথ মানে দিয়ে, ফ্রুট মানে ফল, ফল দিয়ে, অ্যান্ড ভাইনস, এবং কি ফ্রুট, ফল দিয়ে, দ্য ভাইনস, লতাগুলো, যে লতাগুলো গেছে, ধরো লাউ গাছ আছে, সেই লাউ গাছগুলোকে ভারাক্রান্ত করে দেবো বিভিন্ন লাউ ধরে, ঠিক আছে? তাহলে উইথ ফ্রুটস, ফল দিয়ে, দ্যাট ভাইনস, যে লতাগুলো, ভাইন মানে লতা, ভাইন মানে আঙ্গুর লতাও হয়, ভাইন মানে বিভিন্ন লতাও হয়, দ্য ভাইনস দ্যাট রাউন্ড দ্য থ্যাচ ইট রান, যে লতাগুলো, থ্যাচড মানে, থ্যাচড মানে জানতে হবে যে ঘরের ছাউনিকে থ্যাচিং বলে, বুঝতে পারলে? সেই ঘরের ছাউনি, গ্রাম্য অঞ্চলে কি হয়, যখন একটা কুড়ে ঘর পাবে, কুড়ে ঘরের ছাউনির উপর বিভিন্ন লতা পাতা গাছ থাকে, লতা গাছ থাকে। তো সূর্যটা এবং অটম ঋতু যেন ষড়যন্ত্র করছে যে এই লতা গাছগুলোকে বিভিন্ন ফল দিয়ে ভরিয়ে তুলবো, বিভিন্ন ফল দিয়ে ভরিয়ে তুলবো, এই ষড়যন্ত্র করছে। তো সেটাই বলছে, অটম ইজ কনস্পায়ারিং উইথ হিম, অটম ঋতু যেন ষড়যন্ত্র করছে, উইথ হিম মানে সূর্যের সাথে। কি ষড়যন্ত্র করছে? হাউ টু লোড অ্যান্ড ব্লিস, কিভাবে পরিপূর্ণ করে দেব, কিভাবে পরিপূর্ণ করে দেব গাছগুলোকে, লতাগুলোকে, উইথ ফ্রুট, ফল দিয়ে, দ্য ভাইনস, যে লতাগুলো, রাউন্ড দ্য থ্যাচ, থ্যাচ মানে কুড়ে ঘরের ছাউনিটাকে, যে ভাইনস গুলো, লতাগুলো কুড়ে ঘরের ছাউনির উপর দিয়ে গেছে, ইভিনিং রান, সন্ধ্যাবেলাতে কুড়ে ঘরের উপর দিয়ে এগিয়ে গেছে, যে লতাগুলো, সেই লতাগুলোকে কিভাবে ফলে পরিপূর্ণ করব, এই ষড়যন্ত্র করছে কে? অটম অ্যান্ড দ্য সান। টু বেন্ড উইথ অ্যাপেল দ্য মস্ট কটেজ ট্রি, এবং আবার ধরে নাও ওই একই অংশ, দে আর কনস্পায়ারিং, যখন বলছি না টু বেন্ড উইথ অ্যাপেল, তার সামনেটাতে ধরে নাও the atom and the sun, the atom and the sun are conspiring, তারা আবার ষড়যন্ত্র করছে। অটম ঋতু, শরৎকাল, and the sun, সূর্য, আর কনস্পায়ারিং, তারা ষড়যন্ত্র করছে। কি ষড়যন্ত্র করছে? তো বেন্ড দ্য অ্যাপেল, ওখানে যে আপেল গাছটা রয়েছে সেটাকে ঝুঁকিয়ে দিতে চাইছে, উইথ রাইপনেস টু দ্য কোর, এত ফলন দেব, সেই ফলগুলোর মধ্যে এত মিষ্টতা দেব, এত পরিপক্কতা দেব যে গাছটা নিজের ফলনে ঝুঁকে যাবে, এই রকম একটা ষড়যন্ত্র চলছে। তাহলে কি বলছে? দ্য অটম এন্ড দ্য সান আর কনস্পায়ারিং, এরা যেন ষড়যন্ত্র করছে, টু বেন্ড দ্য অ্যাপেল, ওখানে যে আপেল গাছটা আছে সেই আপেল গাছের আপেলগুলোকে পরিপক্ক করে দেব এবং পাকিয়ে তুলবো, এবং কি রাইপনেস, রাইপনেস মানে হচ্ছে পাকিয়ে দেওয়া, টু দ্য কোর, কোর মানে একদম শ্বাস পর্যন্ত পাকিয়ে দেব, যাতে সেই ভারে আপেল গাছটাও ঝুঁকে পড়ে, এই ষড়যন্ত্র চলছে। টু সুয়েল দ্য গোর্ড, সুয়েল মানে ফুলিয়ে ফাঁপিয়ে দেওয়া বা বড় করা, সুয়েলিং, সুয়েলিং মানে ফুলে ওঠা। এবার আবার একই ধরো, যে দ্য সান অ্যান্ড দ্য অটম আর কনস্পায়ারিং, তারা আবার ষড়যন্ত্র করছে। কি ষড়যন্ত্র করছে? টু সুয়েল, ফুলি ভাপিয়ে তুলতে, দ্য গোর্ড, গোর্ড মানে কি লাউ গাছের যে লাউগুলো রয়েছে সেগুলোকে বড় করে তোলার ষড়যন্ত্র করছে। অ্যান্ড প্লাম, প্লাম মানে হিষ্টপুষ্ট করা, দ্য হ্যাজেল সেল, হ্যাজেল মানে কি আখরোট, আখরোটের যে উপরিভাগটা আছে সেটাকে বড় করে দেয়া এবং প্লাম করে দেয়া, এই ষড়যন্ত্র চলছে। উইথ সুইট কার্নেল, তবে শুধু বড় করে দেয়া নয়, তার মধ্যে মিষ্টতা প্রবেশ করা, তার মধ্যে সুমিষ্ট সুস্বাদু কার্নেল, কার্নেল মানে কি? কার্নেল মানে শ্বাস, বুঝতে পারলে? যে যেটা আমরা খাই, সেই যেটা ফলের যে অংশটা আমরা খাই আনন্দ ভরে, সেই কার্নেল, কার্নেল পর্যন্ত সুস্বাদু করে তোলা, এই ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র করছে। দে আর কনস্পায়ারিং, আবার ধরে নাও, দে আর কনস্পায়ারিং, এই সূর্য এবং অটম ঋতু মানে শরৎকাল, দে আর কনস্পায়ারিং, তারা আবার ষড়যন্ত্র করছে। টু সেড বাডিং মোর, বাড মানে কি কুড়ি আসা, যেন আরো বেশি করে চারিদিকটা কুড়িতে ভরে ওঠে, এই ষড়যন্ত্র করছে। কে ষড়যন্ত্র করছে? অটম ঋতু এবং দ্য সান যেন ষড়যন্ত্র করছে, যেন চারিদিকটা বাডিং মোর, বাডিং মানে কুড়িতে ভরে ওঠে, মোর মানে আরো আরো বেশি করে,
অ্যান্ড স্টিল মোর, এবং এখনো আরো বেশি, লেটার ফ্লাওয়ার ফর দ্য বিজ, যাতে এত বেশি ফুল হয়ে যায় যে বিজ মানে মৌমাছিগুলো, বীজ যেন মৌমাছিগুলো ক্লান্ত হয়ে যায়। স্টিল মোর, ওটা চারিদিকে এত ফুল আনার পরিকল্পনা করছে যাতে মৌমাছিগুলো, লেটার ফ্লাওয়ার্স ফর দ্য বীজ, এত ফুল নিয়ে আসবে যাতে মৌমাছিগুলো সেখান থেকে মধু সংগ্রহ করতে পারে। আনটিল দে থিঙ্ক, এই মৌমাছিগুলো যতক্ষণ না ভাবে এত বেশি ফুল এনে দেবো, যাতে মৌমাছিগুলো যতক্ষণ না ভাবে, কি ভাববে মৌমাছিগুলো এত ফুল পেয়ে, এত মধু পেয়ে মৌমাছিগুলো ভাবতে শুরু করবে। আনটিল দে থিঙ্ক, এখানে দেটাকে, এখানে দে বলতে মৌমাছিদের কথা বলা হচ্ছে, যতক্ষণ না সেই মৌমাছিগুলো ভাবতে বাধ্য হয় ওয়ার্ম ডেজ উইল নেভার সিজ, যে এই গ্রীষ্মের দিনগুলো, মানে এই ওয়ার্ম ডে বলতে এখানে গ্রীষ্ম নয়, ওয়ার্ম ডে বলতে গরমের দিন, গরমের দিন মানে অটমের গরমের দিন, যে গরমের দিন কি আর কোনোদিন শেষই হবে না, সিজ মানে বন্ধ বা শেষ হয়ে যাওয়া, তো গরমের দিন কি আর কোনোদিন শেষ হবে না, এইটা ভাবতে বাধ্য করাবো, এইরকম একটা পরিকল্পনা করছে। তাহলে অটম ঋতুটা সূর্যের সাথে মিলেমিশে একটা পরিকল্পনা করছে। কি পরিকল্পনা করেছে? পরিকল্পনাটা হলো যে এত বেশি ফুল এনে দেবো যে মৌমাছিরাও মধু সংগ্রহ করতে করতে থকে যাবে এবং তাদের ঘরগুলো মধুতে পরিপূর্ণ হয়ে যাবে, এবং তারাও ভাববে এই গরমের দিন কি আর শেষ হবে না কোনোদিনও, নেভার সিজ মানে কোনোদিনও বন্ধ হবে না, শেষ হবে না, এই গরমের দিনগুলো কি কোনোদিনও শেষ হবে না বা বন্ধ হবে না। যতক্ষণ না তারা ভাবছে এটা, ততক্ষণ পর্যন্ত এত ফুলে ভরিয়ে দেব। সম্ভবত এই পরিকল্পনা করেছে অটম অ্যান্ড দ্য সান। ফর সামার হ্যাজ, এখানে সামার বলতে গ্রীষ্মকাল নয়, সামার বলতে গরম, গরম অটম ঋতু, গরম যেটা সূর্যের তাপে হয়। অ্যান্ড সামার, সামার মানে অটমেই ধরবে কিন্তু এখানে। ফর সামার হ্যাজ ওভারব্রিম, তার কারণ এই অটম ঋতুটা, তার কারণ এই গরমটা, অটমের গরমটা হ্যাজ ওভারব্রিমড, ওভারব্রিমড আর কি, ব্রিম মানে কি, দেখো একটা গ্লাস আছে, ঠিক আছে, এই গ্লাস আছে, যদি কানাই কানাই পূর্ণ জলটা থাকে এটা ব্রিমিং হচ্ছে, আর ওভারব্রিম যখন উপচে পড়ছে জলটা সেটা ওভারব্রিম। ঠিক সেই রকম, যেরকম ধরো এই মৌমাছিদের, যে মৌমাছিদের ঘরগুলো আছে এখানে মধুতে পরিপূর্ণ হয়ে যায়, এবার মধুগুলো সেখানে টপ টপ করে পড়ে যাচ্ছে, মানে ওভারব্রিমিং হচ্ছে, বুঝতে পারলে কিনা। এখানে বলছে আনটিল দ্য থিং ওয়ার্ম ডেজ উইল নেভার সিজ, মৌমাছিগুলো মধু সংগ্রহ করে করে নিজেদের ঘরগুলো ভরিয়ে তুলবে এবং সেই মৌচাক থেকে ওভার ব্রিমিং হবে, মানে সেই মধুগুলো পড়তে শুরু করবে। ফর সামার হ্যাজ ওভার ব্রিম দেয়ার ক্ল্যামি সেল, ক্ল্যামি সেল মানে কি, ক্ল্যামি মানে চ্যাটচ্যাটে, মধু সবসময় চ্যাটচ্যাটে হয়, সেল মানে কি ঘর বা কক্ষ, মৌমাছিদের ছোট ছোট কুটির যেগুলো থাকে, ছোট 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 কক্ষ, এগুলোকে সেল বলা হয়। আর ক্ল্যামি মানে আঠালো, চ্যাটচ্যাটে। তাহলে কি, যেন এই শরৎকাল এবং সূর্য মিলেমিশে পরিকল্পনা করেছে যে এত বেশি ফুলের ফলন দেব যে মৌমাছিরাও ভাবতে বাধ্য হয় যে বোধহয় গরম আর শেষ হবে না, এবং আমাদের ঘরগুলো মধুতে ভরে যাচ্ছে এবং সেটা ওভার ব্রিমিং হচ্ছে, এবং সেই চ্যাটচ্যাটে ঘরগুলো থেকে মধু যেন ঝরে পড়ছে, ওভার ব্রিমিং হচ্ছে। এই পরিকল্পনা করেছে দ্য অটম ঋতু এবং দ্য সান। এইটা ছিল ফার্স্ট প্যারাটা। এখানে শুধুমাত্র অটম বা শরৎ ঋতুর সৌন্দর্য দেখতে পেলাম। শেষ 3 লাইন কারো কারো অসুবিধা হতে পারে, তাই আমি আরেকবার বলে দিচ্ছি। শেষ 3 লাইন কারো কারো অসুবিধা হতে পারে, ঠিক আছে। টু সেড বাডিং মোর, এখানে যেন অটম এবং দ্য সান পরিকল্পনা করছে, যেন ষড়যন্ত্র করছে। টু সেড বাডিং মোর, যেন চারিদিকে কুড়িতে ফুলে ভরিয়ে দেব, এইটা পরিকল্পনা করেছে। অ্যান্ড স্টিল মোর, এবং আরো বেশি দিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত, লেটার ফ্লাওয়ার্স ফর দ্য বিজ, যতক্ষণ না পর্যন্ত এই ফুলগুলো মৌমাছিদের কাজে লাগে এবং মৌমাছিরা সঙ্গে, আনটিল দ্য থিং, যতক্ষণ না তারা, আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত, দে থিং যতক্ষণ না পর্যন্ত তারা ভাবতে শুরু করে ওয়ার্ম ডেজ উইল নেভার সিজ, যে গরমের দিন বোধহয় কোনোদিনই শেষ হবে না, এইটা যতদিন না তারা ভাবতে শুরু করে। ফর সামার্স, তার কারণ, ফর মানে এখানে কারণ ধরে নাও, কারণ এই সামারটা মানে এই অটমটা, এই গ্রীষ্মটা, এই গরমটা হ্যাজ ওভারব্রিম দেয়ার ক্লেমি সেল, এই গরমটা তাদের ঘরগুলোকে, তাদের যে চ্যাটচ্যাটে ছোট ছোট কক্ষগুলো রয়েছে, ঘরগুলো রয়েছে, সেগুলোকে পরিপূর্ণ করে দেবে মধুতে, এবং সেখান থেকে মধু যেন ওভারব্রিমিং করবে, মানে মধু যেন পড়ে পড়ে যাবে আর জায়গা নেই। মানে এখানে একটা সুন্দর শরৎকালের দৃশ্য পেলাম, যেখানে ফুল ফলে পরিপূর্ণ থাকবে সূর্যের উত্তাপে, এবং অটম ঋতুর উপস্থিতিতে
ফুল ফলের ফলন আসবে, সবকিছু ফুলে যাবে, সবকিছু পরিপক্ক হবে, মৌমাছিরাও মধু সংগ্রহ করে করে ক্লান্ত হয়ে যাবে, তাদের মৌচাকগুলো মধুতে ভরে যাবে, এমনকি মধুগুলো সেখান থেকে ওভারব্রিমিং হবে, মানে সেখান থেকে পড়তে থাকবে। এইভাবে ফার্স্ট প্যারাতে, ওড টু অটামের ফার্স্ট প্যারাতে আমরা অটাম ঋতুর একটা সুন্দর রূপকে দেখতে পাই। সো হোপফুলি গাইজ ফার্স্ট প্যারাটা তোমরা সবাই বুঝে গেছো। কেউ যদি কিছু কারোর যদি কিছু প্রশ্ন আছে এ বিষয়ে অবশ্যই প্রশ্ন করো। ফার্স্ট প্যারাটা দেখে নাও, এরপরে আমরা দ্বিতীয় প্যারাতে আসবো। সো জাস্ট চেক ইট আউট গাইজ, দেখে নাও গাইজ। থ্যাংক ইউ গাইজ। বাই দ্য ওয়ে, যদি ভিডিও পছন্দ করেছে সাবস্ক্রাইব করে দিতে পারো, লাইক করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড গাইজ। কমেন্ট অবশ্যই করবে গাইজ, ঘেমে নিয়ে একসা হয়ে গেছি, কমেন্ট তো করে দাও, সাবস্ক্রাইব তো করে যাও। থ্যাংক ইউ গাইজ।